শরীফ ওসমান হাদিকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ পুরো রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে, রাজনীতির হিসাব নিকাশ পাল্টে যাচ্ছে। দর্শক, আমি যেটা বলেছি, ওসমান হাদির রক্ত বাংলাদেশে অনেক কিছু ঘটাবে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি এতটা জটিল এবং জটিলতর হচ্ছে ধীরে ধীরে। এই ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে তাতে একটা পর্যায়ে ইউনূস নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হতে পারে। আন্দোলন এমন ভাবে জমে উঠছে, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা এমন ভাবে দেখছি, ব্যবস্থা নির্বাচন করা যায় না, পরিস্থিতি সেদিকে যেতে পারে। কিন্তু আমরা চাই যে ওসমান হাদির হত্যার রহস্য উদ্ঘাটন হোক 7 জানুয়ারির মধ্যে। আপনাদের ফিলোসফি কি অন্যের কাপড় খোলা? আরেক রহমান 7 বছর বয়স্ক একজন মানুষ, আজ পর্যন্ত তার নিজের রাজনৈতিক দর্শন কি এটাকে উনি ব্যাখ্যা করতে পারেন নাই। সবকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, দেশপ্রেমকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, সুবিচারকে যদি কেউ রিপ্রেজেন্ট করে, তাইলেই হবে। ও এটা তো তাহলে জামাত শিবির। এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। বিচারটা খুবই জরুরি ছিল, আর ওই বিচারটা নিয়ে ডক্টর ইউনূস স্যার অনেক চেষ্টা করছে, অনেক দূর পর্যন্ত আগাইছে। হাদির ব্যাপারটা কথা দিছে ভাই, কথা দিছে। সরকারের পক্ষ থেকে একজন ম্যাডাম আসছিলেন, ওনারা কথা দিছিলেন যে আজকে 11টার সময় আমাদের গোয়েন্দা বিভাগ জানাবে হাদির ব্যাপারটা। এই কথা দিয়ে আসছিল। 11টার সময় আমি শুনছি ভাই, কি বলছে আপনারাও শুনছেন। 11 জন অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত। পুরো রাজনীতিতে মুহূর্তের মধ্যে তোলপাড়, সমস্ত গণমাধ্যমের দৃষ্টি, পুরো রাজনীতির দৃষ্টি জামাত এনসিপি জোটের দিকে। তবে বিএনপির বুদ্ধিজীবী, বিএনপির ভাড়াটিয়া ইউটিউবার এদের মাথা খারাপ, কারণ এদের যে চিন্তা, এদের যে বিভিন্ন ফিকির, এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানেরও যে ফিকির যে না এটা ঠিক হচ্ছে না বাবারা, এটা তোমাদের জন্য উচিত না, তোমাদের এই লস হবে সেই লস হবে, মানে মায়ের চাইতে মাসির দরদ বেশি। জোট করে এনসিপি, আর এনসিপির ভালোর জন্য বিএনপি কান্দে। আজিজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পি, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা; রাকিবুল ইসলাম, মিরপুর এলাকায় ছাত্রলীগ নেতা; রুবেল, ছাত্রলীগ নেতা; ফিলিপস, এই ফিলিপস হচ্ছে বর্ডার এলাকায় মানব পাচারের সঙ্গে জড়িত এবং হাদি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত ফয়সাল এবং আলমগীর শেখকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলে সূত্র জানিয়েছে। বিশেষ করে জামায়াতের সঙ্গে এনসিপির জোট করা নিয়ে পাল্টাপাল্টি মন্তব্য নিজ দলের নেতাদের সঙ্গেই বিরোধে জড়িয়েছেন নাহিদ আক্তার। যেহেতু সরকারের পক্ষ থেকে, মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে 7 জানুয়ারি একটা টাইম ফ্রেমিং দেওয়া হয়েছে যে 7 জানুয়ারির মধ্যে তারা রহস্য উদ্ঘাটন করবে, তদন্ত শেষ করবে, চার্জশিট দিবে, এরপরে বিচার হোক, খুব দ্রুত সময়ের মধ্যে বিচার হোক এবং নির্বাচন টাইমলি হোক, আমরা চাই এটা। কিন্তু পরিস্থিতি যদি ডক্টর ইউনূস সামাল দিতে না পারেন, দ্যাট মিনস প্রকৃত অপরাধীদের এখানে কোনো ধানাই ফানাই চলবে না। কোনো জজমিয়া নাটক করে ইনকিলাব মঞ্চকে 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে কোনো জজমিয়া নাটক কেউ বাস্তবায়ন করতে পারবে না। ওসমান হাদি হত্যার সাথে কারা জড়িত, অরিজিনালি যদি সেটা বের না করতে পারে, পরিস্থিতি সেদিকে যাচ্ছে। ইনকিলাব মঞ্চ এটা আগে বলেছে তারা নির্বাচন চায়, নির্বাচন হওয়া উচিত, বরং ওসমান হাদিকে হত্যার পেছনে অন্যতম একটা কারণ ছিল নির্বাচন পেছানো। সেই জায়গায় ওসমান হাদি নির্বাচন পেছাতেই পারে, তাহলে তো তাদের উদ্দেশ্য সফলই হয়ে গেল। তো নির্বাচন হতে হবে টাইমলি, কিন্তু এর মানে এই নয় যে আপনি নির্বাচন দিয়ে আপনি চলে যাবেন আর হত্যার কোনো কুলকিনারা জাতিকে জানতে দিবেন না, রহস্য উদ্ঘাটন করে যাবে না, এটা হতে যাবে দেওয়া হবে না। নির্বাচন করতে হবে, রহস্য উদ্ঘাটন করতে হবে। এখন দেখেন জামাত মহাসমাবেশ ডেকেছে। প্রথমে জামাত যেটা বলেছিল তাদের মহাসমাবেশের মূল কন্টেন্ট ওসমান হাদি হত্যার বিচার দাবি করা। চরমনাই মহাসমাবেশ ডেকেছে, আরো অনেক দল মহাসমাবেশ ডাকবে। এরপর ইনকিলাব মঞ্চ কিনা সারা বাংলাদেশ থেকে লোকজনকে আসতে হবে, আর তখন দেখবেন যে ইনকিলাব মঞ্চের ডাকে এখন পুরো বাংলাদেশ থেকে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে আসবে। ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে সমর্থন করেছে এনসিপি, ডাকসু, শিবির অনানুষ্ঠানিক সমর্থন করছে। আর জনগণের স্বতঃস্ফূর্ততা এতটাই মারাত্মক, এই গণজোয়ার কেউ ঠেকাতে পারবে না। সেই জায়গায় ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে যদি জামাত রাজপথে নামে, মহাসমাবেশ করে, আরো বেশ কয়েকটা দল যদি এভাবে করে, তখন ইউনূস কি করবেন? এই আন্দোলন ঠেকাবেন, আন্দোলনের দাবিদাও পূরণ করবেন, না নির্বাচন করবেন? তখন এই ওসমান হাদি হত্যার আবার হত্যাকারীদের নাম বলে দিলে যদি আবার কোনো তুলকামাল কাণ্ড ঘটে যায়, এর মানে জটিলতা আছে, ভেজাল আছে, ঝামেলা আছে, আমরা এটা স্পষ্টত দেখতে পাচ্ছি। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের, এখানে সরকারের উপদেষ্টা বিভিন্ন আশ্বাস দিচ্ছেন, এটা নিয়ে সন্দেহ সংশয়, তার নিজেকেই তো সন্দেহ করে মানুষ। তো সেখানে এই যে জলবায়ু বিষয়ক উপদেষ্টা তিনি গিয়েছেন, তাকেই অনেকে সন্দেহ করে, তিনি নিজেই জানেন জড়িত, আর তিনি যে আশ্বাস দিচ্ছেন, যদি এখানে কিছু বিষয় আছে যে ভারতের 2 জন গ্রেফতার হয়েছে বলা হচ্ছে এবং তাদেরকে ভারত ফেরত দিবে বলা হচ্ছে, এটা যদি সত্যিকার অর্থেই আনতে পারে, তাহলে হয়তো বা ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন যে রহস্য উদ্ঘাটন করবেন, অথবা জামাত থেকে শুরু করে বিভিন্ন দল মহাসমাবেশের যে হুমকি দিয়েছে সেগুলো দেখে হয়তো বা সরকার সিদ্ধান্ত নিয়েছে যে না, এখানে আমরা বিপদে পড়বো যদি ওসমান হাদির ঘটনা নিয়ে কোনো নাটক করার চেষ্টা করি, কারণ সব বিষয় নিয়ে নাটক করা যায় না। সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে এরকম কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি অথবা হত্যাকাণ্ড ঘটেছে, সাংবাদিকের প্রতিবাদ করেছে, কিন্তু পুরো জাতি নড়ে চড়ে বসে নাই। কিন্তু ওসমান হাদির বিষয়ে পুরো জাতি নড়ে চড়ে বসেছে।
এটাকে ধামাচাপা দেয়া, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করা আদৌ সম্ভব নয়। ইনকিলাব মঞ্চ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির যে ধরনগুলো, অবরোধ টাইপের কর্মসূচি, অবস্থান কর্মসূচি ইত্যাদি ইত্যাদি, একটা পর্যায়ে ঘেরাও কর্মসূচি আসতে পারে। ওইসব কর্মসূচির মধ্যে ওইসব কর্মসূচি রেখে নির্বাচন করা কঠিন হয়ে যায়। আবার বিএনপিকে যে শর্ত দিয়েছে, এবং নির্বাচন কার্যত শর্তের বেড়াজালে। তো এখানে আবার কোন রাজনৈতিক দল যদি ওসমান হাদির ঘটনা পাশ কাটানোর চেষ্টা করে, আবার ভেরি সিগনিফিকেন্টলি আমি নির্বাচন নিয়ে যে সংখ্যার কথাটা বলেছি, নির্বাচন দিতে হবে এবং ফেয়ার ইলেকশন দিতে হবে। এই জায়গায় জামাত এনসিপি যেহেতু জোট হয়, জামাত এমনিতেই ওসমান হাদিকে ধারণ করে, আর ওসমান হাদিকে কেন্দ্র করে এনসিপি রাজনীতি করার চেষ্টা করবে, এটা রিয়ালিটি। সেই জায়গায় জামাত এনসিপি জোট হয়েছে, জামাত মহাসমাবেশে ঘোষণা দিয়েছে, এনসিপিও মহাসমাবেশে ঘোষণা দিবে ওসমান হাদির হত্যার বিচারের দাবি। যদি 7 তারিখের মধ্যে চার্জশিট পছন্দ না হয়, তখনই দেখবেন যে রাজপথ উত্তাল হয়ে যাবে। নির্বাচনের সময় কোন একটা ঘটনার বিচারের দাবিতে আন্দোলন, এগুলো দেখেছেন? এখন পর্যন্ত নির্বাচনী প্রচার প্রচারণা, মানে জাতি কিন্তু নির্বাচনমুখী হয়নি, এখন ওসমান হাদিকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। আমি যখন কথা বলছি, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, এই সময় পর্যন্ত নির্বাচনী উত্তাপ বাংলাদেশে নাই। এখনো জোট মহাজোটের হিসাব নিকাশ, আসন ভাগাভাগি শেষ হয়নি, এবং ওসমান হাদি ইস্যুতে রাজপথ উত্তাল, বিভিন্ন জায়গায় অবরোধ হয়, পুরো শহর, বিভাগীয় শহরগুলো আটকে থাকে, কোনো গাড়ি টাড়ি চলে না কয়েক ঘন্টার জন্য। সামনে আরো বড় অবরোধ হবে। এইভাবে এমন আন্দোলন বা এমন অবরোধ যাদেরকে পুলিশ চাইলেও ডিসপার্স করতে পারবে না। যেমন আওয়ামী লীগ আন্দোলন করলে তাদেরকে তো পেটানো হবে, যে এখানে যারা আন্দোলন করছে তাদেরকে পুলিশ তো ধাক্কা দিয়েও সরিয়ে দিতে পারবে না, এবং আন্দোলনটা স্বতঃস্ফূর্ত। এইভাবে কি নির্বাচন করা যায়? খুব টাফ। এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওসমান হাদির ঘটনাকে কেন্দ্র করে ইনকিলাব মঞ্চ রাজনীতি ঘুরিয়ে দিচ্ছে, নির্বাচন নিয়ে নতুন শঙ্কা। তো এই জায়গায় ইউনূসকে সঠিকভাবে ওসমান হাদি হত্যার রহস্য উদ্ঘাটন করা, এর মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়া ছাড়া অন্য কোনো উপায় নেই, এবং নির্বাচনের টাইমলি করতে হবে। অতএব হত্যার সাথে জড়িত যত বড়ই রাঘব বল থাকুক না কেন, নাম বলে দিন, ইউনূসকে জাতি রক্ষা করবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর হাদি চত্বর শাহবাগ মোড় অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। সেখানে জোরালো বক্তব্য দিয়েছেন, আরো কর্মসূচি এসেছে। সদস্য সচিব আব্দুল্লাহ জাবের বলেন, আমরা তো এতদিন রাস্তায় আসিনি, যদি ক্ষমতায় চিন্তা করতাম তাহলে জানাজার ময়দানে ঘোষণা দিয়ে দিতাম। অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেহেতু জানাজার ময়দানে ঘোষণা দেয়নি, তার মানে এখনো সুযোগ আছে, কিন্তু আগামীকাল যদি আমরা ঘোষণা দিয়ে দিই তাহলে আপনাদের আর পেছনে ফেরার সময় থাকবে না। এর মানে সরকারকে নির্বাচন করতে হলে অবশ্যই রহস্য উদ্ঘাটন করতে হবে, এর বাইরে কোনো অপশন নাই। আবার হত্যাকারীদের নাম বলাটাও টাফ। তবে আমার মনে হয় একটা দফা রফা হবে, অন্য কোনো উপায় নেই। রাজনীতি নিয়ন্ত্রণ এখন ইনকিলাব মঞ্চের হাতে। ইনকিলাব মঞ্চ একটা কালচারাল অর্গানাইজেশন, কিন্তু পুরো জাতি তাদের সাথে আছে। জামাত তাইলে সত্য বলে। আমি যদি দেশপ্রেমের কথা বলি, জেকব মিল্টন জামাত শিবির, তাহলে জামাত শিবির তাহলে দেশপ্রেমিক, এটা ইনডিরেক্টলি আপনারা কি মেনে নিচ্ছেন না? জেকব জামাত ইসলামী বা শিবিরের মিত্র, সাবজেক্টের শত্রু এবং মিত্র বলতে কোনো কথা নাই। আমি সত্যকে রিপ্রেজেন্ট করি, আমি বাংলাদেশের অস্তিত্বের ফেভারে দাঁড়াইয়া প্রো বাংলাদেশী হিসাবে আমি কথাবার্তা বলি। আমার অ্যাক্টিভিজম সবকিছু প্রো বাংলাদেশী, বাংলাদেশের পক্ষে। একজন হিন্দু যদি দাঁড়াই আমাকে বলে যে আমি বাংলাদেশের পক্ষে, ওই হিন্দু আমার ভাই। একজন খ্রিস্টান অথবা বুদ্ধিস্ট এসে যদি বলে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশের অস্তিত্ব প্রশ্নে আপোষ করবো না, একজন বুদ্ধিস্ট অথবা জৈন ধর্মাবলম্বী সে আমার ভাই। অর্থাৎ আমার দৃষ্টিকোণ থেকে দেশপ্রেমিক বাংলাদেশী, মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, সবার সমান অধিকার। এটাগুলো আমি জেকব মিল্টন। আদার হ্যান্ড আপনাদেরকে আমি বলি, পৃথিবীতে আপনি যদি রাষ্ট্রবিজ্ঞান পড়েন এবং পৃথিবী ব্যাপী শাসন ব্যবস্থার দিকে আপনারা যদি একটু ঘুরে তাকান, আমি কেন যেন বিশ্বাস করি ইসলামিক শাসন ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা। এখন আপনারা আমাকে বলবেন আমি মুসলমান, এই জন্য বলবো ইসলামিক শাসন ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা। আপনারা যারা আমাকে গালি দিচ্ছেন, আমি আপনাদেরকে বলবো, যারা ইসলামের বিরুদ্ধে বিষোদাগার করছেন, আমি তাদেরকে ইনভাইট করব, আপনারা দয়া করে ইসলামিক শাসন ব্যবস্থায় আন্দালুসিয়া, স্পেনে মুসলিম শাসন ব্যবস্থা একটু চেক করে দেখেন। আপনারা সিরিয়া, জেরুজালেম, ইসরায়েল, প্যালেস্টাইন, বিভিন্ন জায়গায় ইসলামিক শাসন ব্যবস্থা যেটা, সেটার দিকে একটু তাকিয়ে দেখেন। ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন ব্যবস্থার দিকে আপনারা একটু তাকিয়ে দেখেন, একটু পড়েন, লেখাপড়া করেন, পড়ার পরে আমাকে বলেন। আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি একটা কথা বলি, যে ইসলামিক শাসন ব্যবস্থায় শরিয়া আইন যদি চালু হয়, সেক্ষেত্রে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতা থাকবে না। এই কথা কে বলে জানেন? মির্জা ফাক এবং তার ভাই চোর ফয়সাল আমিন, তারা বলে।
এখন ঠান্ডা মাথা আমি একটা কথা বলি, আপনারা কি জানেন দর্শক শ্রোতা, আমেরিকার মতো জায়গায়ও 2-3টা স্টেটে শরিয়া ল তারা অ্যাডপ্ট করেছে। কোন আদালত যদি শরিয়া ল এর ভিত্তিতে কাউকে বিচার করে, এর অর্থ এটা না যে শরিয়া ল এর জন্য হিন্দু আইন থাকবে না, শরিয়া ল এর জন্য মুসলিম আইন থাকবে না। শরিয়া ল প্রতিষ্ঠার অর্থ হচ্ছে আপনি মুসলমান, আদালতে যদি আপনি যান তাহলে শরিয়া আইন মোতাবেক আপনার বিচার হবে। কিন্তু আপনি যদি হিন্দু হন, খ্রিস্টান হন, অন্য ধর্মের হন, শরিয়া আইন আপনার জন্য প্রযোজ্য না। আরো একটা কথা বলি, কেন আমি বলেছি ইসলামিক শাসন ব্যবস্থা পৃথিবীর সবচেয়ে উত্তম শাসন ব্যবস্থা, কেন জানেন? পবিত্র কোরআন এবং হাদিস অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, নাগরিক স্বাধীনতাকে এক প্রকার সুরক্ষা দিয়েছে। পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থ এতটা স্বাধীনতা দেয় নাই। এখন আপনারা তাইলে বলবেন, তাহলে বাংলাদেশে শারিয়া কবিররা, মাহফুজ আনামরা, মতিউর রহমানরা এই যে ইসলামের শাব্দিকের কথা বলে, একটা কারণে বলে। কি কারণ? কারণটা হলো বাংলাদেশে যারা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করবে তারা ইসলাম সম্পর্কে আসলে কতটা জানে, তারা সত্যিকারের ইসলামকে তারা ধারণ করে কিনা, সত্যিকারের ইসলামকে তারা মনে প্রাণে বিশ্বাস করে কিনা। আমারও সন্দেহ আছে। আমার কিসের উপরে সন্দেহ আছে? আমি একা একা চিন্তা করি, জামাত ইসলামী কি সত্যিকার অর্থে ইসলামিক শাসন ব্যবস্থা পরিচালনা করার মতো পজিশনে আছে? আমি প্রশ্ন করতেই পারি। কেন জানেন? যে কোনো একটা কোরআনিক ল, শরিয়া ল, এটাকে ইন্টারপ্রেট করতে গেলে তাকে আরবি ভাষায় তাদেরকে পণ্ডিত হতে হবে, কোরআনিক আরবিক এ ব্যাপারে তাকে পণ্ডিত হতে হবে, এটার আমল তাকে করতে হবে, তাকে নিজে অনুধাবন করতে হবে। কনফুসিয়াস যেমন বলেছিলেন, আইন প্রণেতা আগে আইন ফলো করবে। ঠিক একই ভাবে আমি যদি বলি ইসলামিক শাসন ব্যবস্থার কথা যারা বলে, ইসলামিক আইন আগে তাদের মানতে হবে। কারণ ইসলাম বলে তুমি নিজে যেই কাজটা করো ওই কাজটা অন্য একজনকে করতে নিষেধ করবা না। এই ধরনের উদাহরণ আপনাদের সামনে অনেক আছে। যেমন আমাদের মহানবী কাউকে চিনি খাওয়ার কথা, মিষ্টি খাওয়ার কথা নিষেধ করতেন না যতক্ষণ পর্যন্ত উনি মিষ্টি খাওয়া নিজে বন্ধ না করছেন। বাংলাদেশে আজকের রাজনৈতিক দর্শনটা এমন ভাবেই আমাদের সামনে উপস্থাপন করে। আরে শহীদ হাদি আজকে মোদির জবাব, হ্যাঁ মোদিকে জবাব দেওয়া হচ্ছে শহীদ হাদিকে দিয়ে। শহীদ হাদি জুলাই যে বিপ্লবটা ভাই, এই বিপ্লবটা ধামাচাপা পড়ে গেছিল, শহীদ হাদি বাঁচায় দিয়ে গেল তার জীবন দিয়ে। এটা আপনারা বিশ্বাস করেন? হাদি যদি বেঁচে থাকতো জানি না কি হতো, কিন্তু হাদি যখন নাই পৃথিবীতে তখন আমরা বুঝতে পারতেছি হাদি কত মূল্যবান। হাদির প্রতিটি কথা আজকে দেখেন হিন্দিতে, আরবিতে, ইংলিশে ডাব হচ্ছে। হাদির প্রতিটি কথা ভাই এক একটা গোলাপ ফুল, ওই ফুল দিয়ে মালা গাঁথা হচ্ছে। পৃথিবী, সারা পৃথিবী সব জায়গায় ছড়ায় গেছে। আপনার ভারতের শিখরাও ভাই হাদির বিচার চায়, তার ছবি নিয়ে রাস্তায় দাঁড়ায় গেছে। কোথায় না ভাই, আপনি গাজাতে বাচ্চা কিশোররা হাদির ছবি নিয়ে দাঁড়ায় আছে। আপনি দেখেন পাকিস্তানে, আফগানিস্তানে, সব জায়গায় শুধু হাদির কথা, হাদির কথা। শুধু বাংলাদেশই না ভাই, বাংলাদেশের বাইরেও এখন হাদি ছড়ায় গেছে। কেন? সত্য চিরদিনই সত্য। তার প্রত্যেকটা বয়ান আপনি দেখেন, প্রত্যেকটা বয়ান এক একটা বাণী ভাই, এবং সত্যিকারের একটা রাস্তা দেখায় দিয়ে গেছে। প্রতিটা রাজনীতিবিদকেই হাদিকে ফলো করা উচিত। হাদি একটা জিনিস বুঝাই দিয়ে গেছে যে পার্শ্ববর্তী দেশের কোনো আধিপত্য এই দেশে যতদিন থাকবে, এই আধিপত্যের ভিতরে থাকা এই দেশ কোনোদিনই আপনারা গড়তে পারবেন না। যদি এই দেশ গড়তে চান ওই আধিপত্য থেকে বাইরে হয়ে আসতে হবে। কিভাবে আমাদের দেশকে গিলা খাইছিল আপনাদের কিভাবে বুঝামু? ওনাদের দেশটা দেখেন, একটা সাইডে পুরো ভারত, আরেকটা সাইডে 7টা প্রদেশ, মানে 7 সিস্টার একদিকে। যেমন ধরেন, এই যে ধরেন, আমি ধরি এই যে একটা লাঠি দিয়ে বুঝাই, এই যে ধরেন এদিকে এই ভারতটা, আরেকটা ভারতের অংশ এদিকে। এখন এখান থেকে যদি আপনি এখান থেকে এখানে যাইতে চান, আপনাকে এখান থেকে ঘুরে আসতে হবে, মানে এই জায়গাটা ঘুরে এখানে আসতে আপনার 18 ঘন্টা লাগবে, কখনো কখনো এটা 24 ঘন্টা পার হয়ে যায়। কিন্তু আপনাকে যদি আমি এই ভিতর দিয়ে রাস্তা দিয়ে দিই, তাহলে আপনি এই 7 সিস্টারে যাওয়ার জন্য মাত্র 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টায় যাইতে পারেন। শেখ হাসিনা ওই রাস্তাটাই দিয়ে দিছিল ভাই, হ্যাঁ একদম দিয়ে দিছে। এরকম 10টা চুক্তি করছে, 10টা চুক্তি শেখ হাসিনা, যেটা একেবারে ধ্বংস করে দিছে ডক্টর ইউনূস স্যার। সমস্ত দলিল পত্র যা কিছু আছে সবকিছু ছুঁড়া ফেলছে, নতুন করে আবার দলিল করতে হবে। এই যে ইউনূস স্যারের যে দৃষ্টিভঙ্গি পার্শ্ববর্তী দেশের দিকে, একই দৃষ্টিভঙ্গি ছিল না আমাদের শহীদ হাদির, একই দৃষ্টিভঙ্গি। ওনার কথাগুলো শুনেন ভাই, শুনলেই বুঝতে পারবেন। সারা দুনিয়াতে শুনতেছে ভাই, বিভিন্ন ভাষায় ডাব কইরা, আপনারা শুনলেও বুঝতে পারবেন। প্রত্যেকটা কথা মূল্যবান, এবং প্রত্যেকটা কথা এখন আমরা খুঁজা পাবো কোথায়? ডক্টর ইউনূস স্যারের মধ্যে। উনি যেভাবে এই দেশটাকে পরিচালনা করছে গত 15 মাস, হাদি সেম কথাগুলাই বলছে। হাদির আদর্শ সেম ছিল, সেম আদর্শ ছিল বলেই হাদিকে ওই সম্মানটা দেওয়া হয়েছে। কোন সম্মানটা জানেন? আমাদের হাদির কবরস্থানটা কোথায়? বিপ্লবী কবি
কাজী নজরুল ইসলামের পাশে, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে ওনাকে ঘুম পাড়ায় রাখা হয়েছে। উনি কি ঘুমাইছে? না, উনি জেগে আছে, এই ইনকলাব মঞ্চেতে জেগে আছে। উনি বিচার চায়। হাদি বলতো না আমাকে মেরে ফেলুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমাকে কে মারলো তার বিচার হইতে হবে। বিচারটা খুবই জরুরি ছিল। আর ওই বিচারটা নিয়ে ডক্টর ইউনূস স্যার অনেক চেষ্টা করছে, অনেক দূর পর্যন্ত আগাইছে। হাদির ব্যাপারটা কথা দিছে ভাই, কথা দিছে। সরকারের পক্ষ থেকে একজন ম্যাডাম আসছিলেন, ওনারা কথা দিছিলেন যে আজকে 11টার সময় আমাদের গোয়েন্দা বিভাগ জানাবে হাদির ব্যাপারটা। এই কথা দিয়ে আসছিল। 11টার সময় আমি শুনছি ভাই কি বলছে, আপনারাও শুনছেন। 11 জন অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত, এবং ওই হাদির যে কিলার সে কিভাবে পালায়া গেছে ওই কথাগুলো আবার নতুন করে বলছে, যেগুলো আমরা জানি। এবং জুলকারনাইন সাহেব, খান সাহেব যেমন ভাবে বর্ণনা দিছিলেন ওই একই কাছাকাছি, তবে নতুন তথ্য হইল 218 কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগে শুনছিলাম 127 কোটি, এখন 218 কোটি। কিন্তু কাদের সঙ্গে লেনদেন হয়েছে, কারা জড়িত, এগুলো ওনারা খুইলা বলে নাই। তবে একটা কথা দিছে, আগামী 7 তারিখে, জানুয়ারি 7 তারিখে চার্জশিট দিবে এই মামলার। এটা অনেক দ্রুত বেগে আনলো, আমি মনে করি প্রশংসার দাবিদার। কিন্তু আমাদেরকে খুইলা না বললো, আমরা একটা জিনিস বুঝা ফেলাইছি এটার সাথে উনারা জড়িত। হ্যাঁ ভাই, উনারা জড়িত, উনাদের ওইখানে পালাইছে, এবং উনাদের ওইখানে যারা দুজন সহযোগিতা করছিল ওই দুজনও কিন্তু এখন গ্রেপ্তার উনাদের হাতে। এবং হাদিকে যারা পৃথিবী থেকে সরাইছে ওই দুজনকে খুঁজা বেড়াইতেছে, খুঁজা পাইলে বাংলাদেশের হাতে বুঝাই দিবে। এই পর্যন্ত কথাবার্তা হয়ে গেছে পার্শ্ববর্তী দেশের সঙ্গে, এই পর্যন্ত আগাইছে ভাই, এগুলো সত্য কথা। ডক্টর ইউনূস স্যার বলছে তো ভাই এটার বিচার আমি করবই, ছাড় দিবে না। এবং দেখবেন এই নির্বাচনের আগে একটা কিছু কইরা যাবেই উনি তো হাদিকে বুঝতে পারছে ভাই। হ্যাঁ, উনি নিশ্চয়ই হাদিকে বুঝতে পারছে। আর বুঝতে পারছে বইলাই তো যারা হাদিকে শেষ করে দিতে চাইছিল তাদেরকে বুঝাই দিল যে দেখ, তোরা যাকে শেষ করতে চাইছিলি তাকে আমরা কোথায় নিয়ে পৌঁছাইলাম, তাকে আমরা কতটা ইজ্জত দিলাম। কবি নজরুলের পাশে তাকে ঘুম পাড়ায় রাখলাম। কিন্তু শহীদ হাদি ঘুমায় গেল। শহীদ হাদিকে যারা ফলো করতো, শহীদ হাদির যারা ভক্ত, আজকে বাংলাদেশের ভাই যুবকরা সবাই শহীদ হাদির ভক্ত। আপনারা জানেন, একটা ঘটনা বললে আপনি বুঝতে পারবেন। এখন ডাক্তার নিজেই ভাই স্টার্টার দিছে এই ফেসবুকের মধ্যে, একটা বাচ্চাকে নিয়ে আসছে, 8 বছরের বাচ্চা, তার রক্ত নিতে হবে, কিন্তু সে ভয় পাইতেছিল। তখন তার বাবা বলতেছিল তুমি ভয় পাও, তুমি না হাদি হইতে চাও, তুমি না আমাকে বলছিলে আমি হাদি হইতে চাই, তাহলে ভয় পাও কেন? তখন ওই ছেলেটা হাত বাড়াই দিচ্ছে ডাক্তারের দিকে যে নেন, রক্ত নেন। চিন্তা করেন, দেখেন ডক্টর ইউনূস স্যার ঠিকই বুঝতে পারছিল যে এই হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত। যার জন্য দেখেন হাদি শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে আইসা ঘোষণা দিছে, সঙ্গে সঙ্গে ঘোষণা দিছিল ওই রাতেই যে আমরা শোক দিবস পালন করব আগামীকাল শনিবার, এবং আমাদের জাতীয় পতাকা অর্ধনিম্ন থাকবে। শুধু বাংলাদেশে না, এই অর্ধনিম্ন থাকবে সারা পৃথিবীতে, যেখানে যেখানে বাংলাদেশের এম্বাসি আছে, অফিস আছে, সেখানে সব জায়গায় এই ইজ্জতটা দিছে। কেন ইজ্জতটা দিছে? বুঝাই দিছে যে তোমরা হাদিকে শেষ করতে পারবা না, তোমরা হাদিকে কোনোদিনই শেষ করতে পারবা না। তোমরা একটা হাদিকে শেষ করবা, দেখো কত লক্ষ লক্ষ হাদি এখন সামনে আইসা দাঁড়াইছে। আর এই যে ইনকলাব মঞ্চ, এই ইনকলাব মঞ্চের পিছনে কারা আছে বলেন তো? আপনাদের কি মনে হয় না কারা আছে? হ্যাঁ ভাই, এই জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারাই এর পিছনে আছে। এই ইনকলাব মঞ্চ ঘুমাবে না যতক্ষণ পর্যন্ত বিচারের একটা সুরাহা না হবে। এটার সাথে কারা কারা জড়িত এটা কিন্তু রহস্যময়। হ্যাঁ ভাই, খুবই বড় রহস্যময়। এমনও কথা শোনা যাচ্ছে বাংলাদেশের ডিপ স্টেটের কারো কারোর সঙ্গে এটা সম্পর্ক থাকতে পারে, এরকম সন্দেহ করা হচ্ছে। দেখা যাক। ডক্টর ইউনূস নিশ্চয়ই ভাই রক্তের সাথে বেইমানি করার মানুষ না, কোনোদিনই উনি করবে না। আর রক্তের সাথে বেইমানি ভাই যারাই করতে চাইবে কেউ টিকতে পারবে না। আপনারা একটা কথা মনে রাখেন, যে রাজনীতি করেন না কেন কোনো অসুবিধা নাই, যে দলেই যান না কেন কোনো অসুবিধা নাই, কিন্তু ওই যে ওনাদের থেকে দূরে থাকতে হবে। ওনাদের কোনো এজেন্ডা নিয়ে ওনাদের সাথে তলে তলে হাত মিলাইয়া কেউ যদি এই দেশে রাজনীতি করতে চান, সর্বনাশ করবেন, নিজের সর্বনাশ নিজে ডাইকা আনবেন। কারণ কি জানেন? এখন পাহারাদার আছে, কেউ একা না ভাই, পাহারাদার আছে। আর যারা পাহারাদার তাদের কি ব্রেন, এটা আপনারা একটু চিন্তা করলেই বাইর করতে পারবেন। দেখেন 25 তারিখে তারেক রহমান সাহেব আসলো, ওকে, সমস্ত আলোচনা তারেক রহমান সাহেব। দেখেন শহীদ হাদির কবরস্থানে তারেক রহমান সাহেব গেল, ওইটাও কিন্তু খুব প্রশংসা কুড়াইলো। এবং উনি আবার নতুন করে এই দেশের আইডি কার্ড নিল, উনি নির্বাচনের জন্য প্রস্তুতি নিল, ওনার সিগনেচার নিল, সবই হইলো। এরপরে কি? এরপরে দেখেন আবার জায়গা উঠে না, ইনকলাব মঞ্চ, এরপর আবার ইনকলাব মঞ্চ। তার মানে কি বুঝতে পারছেন? হাদির বিচার না হওয়া পর্যন্ত, এই বিচারের একটা কুল কিনারা না হওয়া পর্যন্ত, অর্থাৎ আগামী 7 তারিখে এই চার্জশিটে কাদের কাদের নাম আসে এবং কারা কারা জড়িত আছে এগুলো প্রকাশ না হওয়া পর্যন্ত নির্বাচনমুখী হওয়া খুবই কঠিন করে দিছে তো ভাই। এটাই হচ্ছে ভাই বিপ্লব, এটাই বিপ্লব। হ্যাঁ, এইভাবেই বিপ্লব বাইচা থাকে। আপনারা যে যত রকমই চালাকি করেন না কেন, প্রশ্ন একটাই, আপনি কতখানি চালাক, তাই না? এই প্রশ্ন চলে আসে না? সীমা তো নাই, কতখানি চালাক হইতে পারবেন? বাঘের উপরে তো টাক থাকে, কথায় কথায় বলে না বাঘের উপরে টাক আছে, ঠিক তেমনি ব্যাপারটা। বাংলাদেশে ভাই 3টা দল করার চেষ্টা করা হয়েছিল, যে 3টা দল হবে। কোনটা? বিএনপি সবচেয়ে বড় দল, জামাতে ইসলাম তার সাথে 8 দল, এখন হয়ে গেছে 13 দল। 13 দল কাকে নিয়ে? এই যে এনসিপি কে নিয়ে, যেটা 3 নম্বর শক্তি হিসাবে আত্মপ্রকাশ করতে চাইছিল। কিং পার্টি বইলা যাকে বলা হইতো এবং মনে করা হইতো ডক্টর ইউনূস স্যারের দল এটা।
হ্যাঁ, ডক্টর ইউনূস স্যারেরই দল ছিল এটা, কিন্তু ডক্টর ইউনূস স্যার ওনাদেরকে মাঠে ছাইরা দিয়ে খেলা দেখতেছিল যে কেমন খেলে, কয়টা গোল দিতে পারে দেখি। ওরা কিরকম খেলতেছিল, ওনাদের কি খেলা দেখলাম, ওনাদের খেলাটা অনেকটা এরকম হয়ে গেছিল, ওই যে পুরানা দিনের ঘড়ি আছে না, দেওয়াল ঘড়ি, ওর মধ্যে পেন্ডুলিয়াম থাকে না, একবার এদিকে বাড়ি খায় একবার এদিকে বাড়ি খায়, ওদিকে টাইম ঘুরতে থাকে। ওনারা বাড়ি খাইতেছিল, একবার জামাতের দিকে একবার বিএনপির দিকে, আবার কখনো কখনো ওই তাসনিম জারার মতো মাঝখান দিয়ে। কিন্তু পুরা ব্যাপারটা কি একবার হিসাব মিলে দেখেন তো, অঙ্ক করলেই বুঝতে পারবেন, দুয়ে দুয়ে খালি 4 হয় না ভাই, পাশাপাশি লিখলে 22 হয়ে যায়। এমন তো নয় যে বিএনপির ভিতরে ঢুইকা ওনাদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা কইরা ওনাদের মনের খবর, ওনাদের ভিতরের খবর সবকিছু যাই না শুই না তারপরে চলে আসলো কোথায়, আসল জায়গায়। বাংলাদেশের রাজনীতিতে মানুষের যে নতুন চরিত্রগুলো উন্মোচন হচ্ছে, এটা আমাদের জন্য খুব ভয়াবহ সিনড্রোম বলে মনে করছি। গত 16টা বছর যে বিএনপি মজলুম ছিল, আজকে তাদের আচরণ অনেকটা আওয়ামী লীগের মতো লাগছে আমাদের কাছে। প্রশ্ন করবেন, এমন কথা বললাম কেন হঠাৎ করে? আমরা দেখেছি গত 16টা বছর বাংলাদেশের পক্ষে শক্তি বলতে যে কটা মুখ সবচেয়ে বেশি সরব ছিল, তাদের মধ্যে অন্যতম ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, যুক্তরাষ্ট্রে ছিলেন ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, এবং ফ্রান্স থেকে সবচেয়ে সোচ্চার ভূমিকা ছিলেন পিনাকি ভট্টাচার্য। এবং এই সময়টাতে অর্থাৎ বিএনপির কোনো মুখপাত্র, কোনো গণমাধ্যম, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা যখন সফল কোনো আন্দোলন করতে পারছিল না, ন্যারেটিভ তৈরি করতে পারছিল না, তখন আমরা দেখেছিলাম যে এই ব্যক্তিরা বিএনপির হয়ে সবচেয়ে বড় সোচ্চার ভূমিকাটি পালন করেছে। যখন জনাব তারেক রহমানের বক্তব্য বাংলাদেশের সকল গণমাধ্যমে প্রচার আদালত কর্তৃক নিষিদ্ধ করা হলো, আমরা দেখলাম যে বিএনপির কিছু নেতা প্রতিদিন রুটিন ওয়ার্ক গণমাধ্যমে প্রেস ব্রিফিং ছাড়া কার্যত কিছু করতে পারছিলেন না। তখন আমরা দেখলাম ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, পিনাকি ভট্টাচার্য কথা বলেছেন যে আমার দেশ পত্রিকাটি বন্ধ করা হলো কেবল হাসিনার বিরুদ্ধে সত্য উন্মোচনের জন্য, এবং হামলা করা হলো আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের উপর, রক্তাক্ত করা হলো। তিনি দীর্ঘদিন বিনা বিচারে জেলে ছিলেন, শেষ পর্যন্ত দেশ ছেড়েছেন, পালিয়ে জীবন রক্ষা করেছেন। এই অকুতু ভয় একজন লড়াকু সৈনিককে আজকে বাংলাদেশের সেই সব ব্যক্তিরা যারা মজলুম ছিলেন তারা এখন প্রধান শত্রু হিসেবে টার্গেট করেছে। আর সেই মজলুম দলটির এখন মূল ভিত্তি বা হাতিয়ার হলো তারাই যারা বাংলাদেশের যে গণতান্ত্রিক আন্দোলন বা বাংলাদেশের যে নতুন প্রজন্মের যে নতুন স্বাধীনতা, তার জন্য তারা খুব বড় ভূমিকা পালন না করা ব্যক্তিরা। আমাদের সম্পাদক দুজন ব্যক্তির নামে মামলা করলেন, একজন বিএনপির মারুফ মল্লিক, অন্যজন হলেন ওয়াহিদুজ্জামান অ্যাপোলো। দুজনই বিএনপির বেশ পরিচিত মুখ বলে আমরা জানি। কিন্তু আমাদের সম্পাদক এই দুজনের বিরুদ্ধে মামলা করলেন কেন, এটা আপনারা ইতিমধ্যে শুনে গেছে। ইলিয়াস হোসেনের ফেসবুক দুটো বন্ধ করা হলো, ইউটিউব রেজিস্ট্রেশন আটকালো, ইলিয়াস হোসেনের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান বাংলা এডিশনকেও আমরা দেখলাম গভর্নমেন্ট নিবন্ধন বাতিল করলো। যারা এই বিপ্লব সৃষ্টি করলো, আমরা দেখেছিলাম যে আসিফ, নাহিদ, সার্জিস, হাসনাতরা একদম প্রকাশ্যে সেই সময়টিতে বলেছিলেন যে এই আন্দোলনটা একদিনের না, এই আন্দোলনটাকে প্রায় 1 যুগ ধরে তৈরি করেছিল এই ব্যক্তিরা, ইলিয়াস, কনক, পিনাকি, মাহমুদুর রহমান, এদের নামগুলো এসছে। কিন্তু আজকে তারা এই বিপ্লবী সরকারের কাছে ভিলেনের রূপ নিলেন। মারুফ মল্লিক তার গত 5 তারিখ অর্থাৎ হাসিনা পালাবার আগ পর্যন্ত, হাসিনা যে পালিয়ে গেলেন তারপরে না আগে, তার ভূমিকা কি কম বেশি আমরা জানি। ওয়াহিদুজ্জামানের বক্তব্য বা তিনি দেশের জন্য বা বিএনপির জন্য কি করেছেন কম বেশি সেটাও আমরা জানি। কিন্তু মাহমুদুর রহমানের অবদানকে যারা খাটো করছেন, যারা তাকে চিহ্নিত করছেন, রাজনৈতিক কারণে টার্গেট করছেন, তাদের বলছি আজকের দিনই দিন না, আগামী একটা দিন আছে, সেই দিন আপনাদের পক্ষে কথা বলার কেউ থাকবে না। আমি আমার মতো একজন ক্ষুদ্র মানুষও দেশ ছেড়েছিলাম, এবং আমি আমার নিজের অবদানকে প্রকাশ করতে চাই না, জাস্ট এইটুকু বলি, আমরা বিএনপির কাছে কোনো দয়া ভিক্ষাও যেমন চাই না, পদবীও ভিক্ষা চাই না, এবং বিএনপির নামে চাঁদাবাজিও করি না। যদি আমাদেরকে দেখে কেউ বিএনপিকে চেনে, সেটা দেখবে একটা ক্লিন বিএনপি, কিন্তু তাদেরকে দেখে যারা বিএনপিকে চিনবে তারা চিনবে চাঁদাবাজ বিএনপি। এখন বিএনপি কাদের ওন করবে সেটা বিএনপি চিন্তা করবে। আমি দেখছি যখন 21শে আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনা বিএনপিকে জড়িয়ে রায় দিল, সমস্ত দায়ভার জিয়া পরিবারের ঘাড়ে চাপানো হলো, বিএনপির ডাকসাইটে সব নেতাদের ফাঁসানো হলো, সেই সময় ইলিয়াস তার অনুসন্ধানমূলক যে রিপোর্টটি করলো, পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গেল। যে কাজটি কেউ করতে পারলো না সেটা ইলিয়াস করলেন। তারেক রহমান বললেন তার একজন ঘনিষ্ঠ ব্যক্তিকে যে ইলিয়াস এই কাজটি কি করে সম্ভব, ওর মতো একটা একজন মানুষ প্রবাসে বসে এত চমৎকার অনুসন্ধানমূলক রিপোর্ট কি করে তৈরি করলো। আদালতের ফাঁক ফকর, হাসিনার মিথ্যাচার সকল কিছু ফাঁস করে দিয়েছিল ইলিয়াস তার রিপোর্টের মাধ্যমে। কিন্তু দেখেন আজকে ইলিয়াস প্রধান টার্গেট, কারণ রাজনৈতিকভাবে ইলিয়াস চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, টেন্ডারবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা ভারতের লেসমেন্সার তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, যারা ভারতের পক্ষে কথা বলছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। পিনাকির অবস্থানটাও তাই। পিনাকি হয়তো বিএনপির সমর্থনকারী নয়, কিন্তু বিএনপির প্রতিটি বক্তব্য, পিনাকির প্রতিটি বক্তব্য, তার ন্যারেটিভগুলো বিএনপির পক্ষে গেছে বিগত সময় ধরে। আজকে বিএনপি তার পক্ষে কথা বলছে না, তাকে আওয়ামী লীগের সুরে অ্যাটাক করার চেষ্টা করছে। দেখেন, কেউ বিএনপি সমর্থন করবে, কেউ জামাত সমর্থন করবে, যে যেটাই সমর্থন করুক না কেন,
দিন শেষে এরা প্রত্যেকেই ফ্যাসিজমের বিরুদ্ধে লড়াই করা মুখগুলো। এদের অবদানকে যখন খাটো করবেন, আজকে আমি দেখলাম আমাদের ভাড়াটে সাংবাদিক, যিনি ভাড়া চালিত সাংবাদিক হিসেবে বাংলাদেশে পরিচিত, জোকার 9, তিনি মাহমুদুর রহমানের পাসপোর্টের একটি ছবিকে দিয়ে অনেক রকম তথ্য উপাত্ত ছড়লেন এবং বিএনপি সেটাকে শেয়ার করছে এবং বিএনপি মাহমুদুর রহমানকে ভিলেন বানিয়ে ফেলছে, কারাপ্টেড ব্যক্তি বানাচ্ছে বা তুর্কি এজেন্সির লোক বানাচ্ছে, দেশদ্রোহী বানাচ্ছে। একবার চিন্তা করবেন জোকার 9 কে আসলে? তিনি সেনাবাহিনী থাকা একজন ব্যক্তি, যিনি অনৈতিক কাজের জন্য, অসৎ পথ অবলম্বনের জন্য চাকরি হারিয়েছেন, যিনি বাংলাদেশের শেখ হাসিনা যে গোপন সফটওয়্যার কিনেছিল ইসরায়েলের কাছ থেকে, পেগাসাস, আপনারা জানেন সে পেগাসাস যেই সফটওয়্যারের মাধ্যমে আমাদের সকল ফোন ট্র্যাপিং করা হতো, রেকর্ড করা হতো, যেই সফটওয়্যারের মাধ্যমে বিরোধী দলের নেতাদেরকে গুম খুন ক্রসফায়ার করা হতো, বিরোধী দলের সকল অবস্থান তাদের বক্তব্য রেকর্ড করা হতো, তারা গোপনে আড়ি পেতে সব শুনতো। এই গোপন ভয়ঙ্কর নিষিদ্ধ সফটওয়্যারটি বাংলাদেশে এসেছিল, যাদের হাত ধরে তাদের মধ্যে এই জোকার 9 একজন। তিনি অর্থের কারণে তিনি ভাড়াটে হয়ে কাজগুলো করতেন। অর্থাৎ আজকে যদি জোকার 9কে আপনার টাকা দেন, সে কোনো দল মত দেখবে না, সে আপনার হয়ে কাজ করবে। আপনি যদি জোকার 9কে দিয়ে আজকে ধরেন ভারতের তাকে টাকা দিলে সে রয়ের কাজ করবে, মোসাদ টাকা দিলে মোসাদের হয়ে কাজ করবে। তো এই ভাড়াটে ব্যক্তি এখন বিএনপির অনুসন্ধান রিপোর্টার হয়ে গেছে, যিনি বাংলাদেশকে হাসিনার ন্যারেটিভে চলাবার জন্য বিগত সময় কাজ করেছেন। তার একটি জায়গা ছিল সেনাপ্রধান আজিজের সাথে একটা বিরোধে জড়িয়ে তিনি আল জাজিরা একটা রিপোর্টে শুধু সহযোগিতা করেছিলেন, কিন্তু যে রিপোর্টটির মূল ভিত্তি সবকিছু তৈরি করেছিল আমাদের ইলিয়াস এবং কনক সরওয়ার, যেটা আল জাজিরা প্রচার হয়েছে, কিন্তু নামটি এসেছিল জোকার 9-এর। যে কোনো সঙ্গত কারণে ইলিয়াস কনক সরওয়ার সেই বিষয়টি এড়িয়ে গেছেন বা তারা চান নাই তাদের নামটা এইভাবে আসুক। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার, এরপর থেকে জোকার 9 হয়ে গেলেন বাংলাদেশের একমাত্র অনুসন্ধান রিপোর্ট। তার যতগুলো পোস্ট ফেসবুক, এগুলো সবগুলো একটি নির্দিষ্ট এজেন্সি তাকে দেয়। অর্থাৎ আমি বুঝাই, ধরেন আমাদেরকেও বাংলাদেশের অনেক এজেন্সি বিভিন্ন তথ্য উপাত্ত দেয় প্রচারের জন্য, আমরা কিন্তু সেগুলো তাদের ইচ্ছে মতো করি না। আমরা বাংলাদেশের জন্য যেটা হুমকি সেটাই প্রচার করি, কিন্তু তারা আমাদেরকে বলে দেয় এটা বলেন ওটা বলেন, আমরা এগুলো করি না। কেন করি না? এতে আমাদের বাংলাদেশ থ্রেটে পড়ে যাবে, হুমকিতে পড়ে যাবে, বহিঃশত্রুর আক্রমণে পড়ে যাবে, বাংলাদেশের মধ্যে বিভাজন সৃষ্টি হবে। কিন্তু ওই জোকার 9 তিনি সেই এজেন্সির টাকা খেয়ে সেই কাজগুলো করেন। এজেন্সি যাদের টার্গেট করে, ধরেন এজেন্সি তো কাদের আপনারা জানেন, ফ্যাসিজমের লোকেরা এখন এজেন্সি কন্ট্রোল করছে আমাদের। এবং আপনারা শুনেছেন হয়তো গণমাধ্যমে যে একটি এজেন্সি ওসমান হাদিকে তার ইনকিলাব সেন্টারে নিয়মিত পর্যবেক্ষণ করতো, তাদেরকে মনিটর করতো, এবং যে খুনি তাকে গুলি করে পালিয়েছে বলা হচ্ছে যে বাংলাদেশের কোনো এজেন্সি তাকে নিরাপদে দেশ ছাড়া, মানে দেশ থেকে সরে যেতে অথবা দেশে গোপন করে রাখতে সহযোগিতা করছে। তো আপনারা জানেন যে দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিজমের যে এজেন্সিগুলো, গোয়েন্দা বাহিনীগুলো এখনো তারা বহাল তবিয়তে আছে। তো তাদের প্রেসক্রিপশন যিনি বাস্তবায়ন করছেন লন্ডনে বসে, বিদেশে বসে, তিনি কাদের লোক এটুকু তো বুঝতে পারছেন। তো এখনো বাংলাদেশের আমি দেখছি যে সবচেয়ে বড় জনপ্রিয় দল বিএনপির মতো দলটি জোকার 9কে তাদের খুব কাছের মনে করছে বা তাদের হাতিয়ার মনে করছে। এই জোকার 9 কালকে সবচেয়ে বড় ক্ষতিটা বিএনপির করবে, আজকে আমি লিখে দিলাম, আপনারা লিখে রাখতে পারেন। জামাত ইসলামের সাথে আনুষ্ঠানিকভাবে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছে এনসিপি। এর আগে আমিরে জামাত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছিলেন, সেটা এক পক্ষের ঘোষণা ছিল। এবার নাহিদ ইসলাম এনসিপি আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স করে জানিয়েছে তারা জামাত ইসলামীদের সাথে জোট করবে এবং কেন করবে সেটা জানিয়েছে। পুরো রাজনীতিতে মুহূর্তের মধ্যেই তোলপাড়, সমস্ত গণমাধ্যমের দৃষ্টি, পুরো রাজনীতির দৃষ্টি জামাত এনসিপি জোটের দিকে। তবে বিএনপির বুদ্ধিজীবী, বিএনপির ভাড়াটে ইউটিউবার এদের মাথা খারাপ, কারণ এদের যে চিন্তা, এদের যে বিভিন্ন ফিকির, এমনকি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানেরও যে ফিকির যে না এটা ঠিক হচ্ছে না বাবারা, এটা তোমাদের জন্য উচিত না, তোমাদের এই লস হবে সেই লস হবে, মানে মায়ের চাইতে মাসির দরদ বেশি। জোট করে এনসিপি আর এনসিপির ভালোর জন্য বিএনপি কান্দে। বোঝা যায় যে এনসিপি সঠিক লাইনে আছে। যেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে বিএনপির বুদ্ধিজীবী, অ্যাক্টিভিস্ট, সাপরি সবার মাথা খারাপ। রাজনীতিতে এখন টপিক একটাই, জামাত এনসিপি জোট। এমনকি তারেক রহমান কোথায় কি করেন এটা কিন্তু মিডিয়ায় নাই। আপনি রাজনৈতিক মিডিয়া ঘাটেন, মিডিয়ার পলিটিক্যাল কন্টেন্ট গুলো ঘাটেন, আজকে সারাদিনে ফ্রম দি মর্নিং টু টিল নাও জামাত এনসিপি জোট ছাড়া অন্য কোনো কথাই নেই রাজনীতিতে। তো এই জোট যে কত বড় পাওয়ারফুল জোট এটা স্পষ্ট হলো। এনসিপিতে খুশির বন্যা, জামাতও খুশি, পুরো রাজনীতি, পুরো বাংলাদেশ খুশি। জুলাই পক্ষের শক্তি খুশি। যারা জুলাই পক্ষের শক্তি, অনেকেরই এটা একটা এক্সপেকটেশন ছিল, ইন স্পাইট অফ হ্যাভিং হিউজ লিমিটেশনস, যে জামাত এনসিপি জোট হোক। অনেকেই আছে যে জামাতকে পছন্দ করে, আবার এনসিপি কেও পছন্দ করে। হাসনাত দাঁড়ালে হাসনাত আব্দুল্লাহকে ভোট দিব না, দাঁড়িপাল্লায় ভোট দিব, এটা কেমনে হয়? অনেক মানুষ হাসনাতের অনুসারীরা বেশিরভাগই দাঁড়িপাল্লার ভোটার, আবার হাসনাতকেও সংসদে দেখতে চায়। এজন্য জুলাই পক্ষের শক্তির একটা বিরাট অংশের প্রত্যাশা, মনোবাসনা ছিল জামাত এনসিপি এক হোক। তো অবশেষে জামাত এনসিপি জোটের ঘোষণা এবং বিএনপি পাড়ায় তোলপাড়। পুরো রাজনীতি এনসিপি সহ পুরো বাংলাদেশে খুশি বন্যা। এনসিপি এবার বুঝতে পারছে যে তাদের রাজনৈতিক একটা ভিত্তি আছে, তাদেরকে এত সহজে মেরে ফেলা যাবে না, তাদের একটা শেল্টার আছে এবং তারা ভোট পাবে। তাদের কত চিন্তা এনসিপির ছেলেদের। আমার ছোট ভাইরা এনসিপির নেতা, বন্ধু বান্ধব এনসিপির নেতা, আক্তার নাহিদ অত্যন্ত ভালো ছেলে, খুব স্নেহ করি। ওদের চিন্তা ছিল যে ভাই এত টাকা কোথায় পাবো, অফিস ভাড়া নিয়েও কত কথা, নির্বাচন করতে রাজনীতি করতে কত টাকা লাগে। আব্দুল হান্নান মাসুদ, শাজি সালাম, এদেরকে জামাতের এক নেতা কিছু টাকা পয়সা দিত, মেজবা সাইদ, তিনি সবাইকেই দেন, অনেক বড় দানবীর। তারপরও রাজনীতি করতে, নির্বাচন করতে, বৈধভাবে যে টাকা পয়সা লাগে একটু চলাফেরা করতে, গাড়ি শোডাউন, এটাও তো নাই। কত চিন্তা, সব চিন্তার সমাধান হয়ে গেল। জামাত আছে, জামাতের সাথে জোট, তো জামাত দিবে।
এবং এই এনসিপির ছেলেদের যে নার্সিং করা দরকার, এদের যে পটেনশিয়ালিটি, এদের যে মেধা, এদের যে যোগ্যতা, এদের যে সিনসিয়ারিটি, এদের জীবনই রাজনীতি, দেশ সেবা এবং আধিপত্যবাদের বিরোধিতা করা, সংস্কার নিশ্চিত করা, এই জায়গায় এনসিপি জামাত জোটে পুরো জুলাই প্রজন্ম